কালকের জীবন যেমন ছিল আর আজকের জীবন যেভাবে এলো, দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, দুপাশে দুটো জীবনকে যদি আমরা রাখি, দুই অ্যালবামের দুই পাতায় দুদিকে যদি রাখি, তাহলে আমরা কি দেখব? কখনো দেখব মেঘ, কখনো দেখব বৃষ্টি, কোনোটায় দেখব রৌদ্রোজ্জ্বল প্রকাশ, কোথাও দেখব একটা আশঙ্কার কারুকাজ। এইসব তো আমি জানি না কোন দিন জীবনটা আমার কাছে কেমনভাবে আসবে, বা আমি কেমন করে কোন দিন জীবনকে গ্রহণ করতে পারবো, অথবা জীবন যখন ওই শিউলি গাছের তলায় বসে আপনাকে, আমাকে, একে তাকে সবাইকে তার হাতের উপর চয়ন করে, সেই চয়ন করার সময় জীবন আজ আমাকে কতটা গুরুত্ব দেবে, কতটা সস্নেহে সে মাটি থেকে তুলে নেবে তার হাতের মধ্যে। সে তুলে নিয়ে হাতের মধ্যে রেখে কি আমার দিকে আরেকবার ফিরিয়ে তাকাবে, নাকি তার হাতে জমা রাখা অন্যান্য বকুলগুলোর মধ্যে আমাকে তুলে যখন রেখে দেবে, তারপর আর ফিরে তাকাবেও না, আর ফিরে তাকালে সে আর আমাকে শনাক্তও করতে পারবে না কোনটি আমি, চিনতেও পারবে না, চিনতে চাইবেও না হয়তো। এই আমি বা এই আপনি প্রত্যেকেই জীবনকে নিয়ে একটা সংশয়ের মধ্যে থাকি। আমাদের যা কিছু সত্য তা আমরা প্রকাশ করতে পারি না। আমাদের সমাজ জীবনে আমরা আমাদের যা সত্য, আমাদের যা ব্যক্তিগত সত্য, সেগুলোকে আমরা মিথ্যা বলে চিহ্নিত করেছি। আর সমাজ জীবনে যা কিছু সত্য আমার ব্যক্তিগত জীবনে আসলে যা মিথ্যা, তাকেই আমি বা আপনি বা আমরা সবাই সত্য বলে স্বীকার করি, সত্য বলে মেনে চলি। প্রত্যেকের প্রোফাইলের ভেতরে, ব্যক্তিগত প্রোফাইল, আমি ফেসবুক প্রোফাইল বা অন্যান্য কোনো প্রোফাইলের কথা বলছি না, আমাদের জীবনের যে প্রোফাইল, আমাদের প্রত্যেকের জীবনের প্রোফাইলের ভেতরে যদি আমরা ঢুকি, তাহলে আমরা কি দেখব? দেখব যে সেই জীবনে অজস্র সম্ভাবনার রাস্তা ছিল, প্রচুর রাস্তা বেরিয়েছিল। একটা মূল কাণ্ড যেটা অঙ্কুরোদ্গমের সময় মাটির উপর দিকে উঠেছিল বা মাটির নিচের দিকে নেমেছিল, নিচে শাখা প্রশাখার শিকড় হিসাবে আর উপরে ডালপালার শাখা প্রশাখা হিসাবে। যেদিকেই আপনি ভাবুন, মাটির নিচের দিকেই ভাবুন বা মাটির উপরের দিকেই ভাবুন, সেই রাস্তার শাখা প্রশাখাগুলো কোথাও কিছু দূর গিয়ে সেই রাস্তাগুলো যেন শুকিয়ে গেছে, যেন মানুষের পায়ের ছাপের অভাবে সেগুলো কোথাও হারিয়ে গেছে। ফলে সেই রাস্তাগুলো একটা ডেড এন্ডে পরিণত হয়েছে, একটা ঠিকানাবিহীন পরিণতি প্রাপ্তি পেয়েছে। এখন আমাদের জীবন নিয়ে আমরা এই যে যারা যে সমস্ত মহাপুরুষরা তাদের অটোবায়োগ্রাফি লিখেছেন, তাদের জীবনের কথা লিখেছেন, সেখানে তারা কি লিখেছেন? বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের এই যে জাগতিক কৃতিত্ব, জাগতিক সম্পর্ক, এগুলোকে তারা লিখেছেন, তাদের প্রাপ্তি, তাদের অপ্রাপ্তি, এগুলোকে লিখেছেন। মানে স্থূল প্রাপ্তি অপ্রাপ্তি, অর্থাৎ তিনি কিছু পুরস্কার পেলেন, তিনি কিছু সম্বর্ধনা পেলেন, তিনি নাগরিক সম্বর্ধনা পেলেন, অথবা তিনি কারোর কাছে অপমানিত হলেন, কেউ তাকে প্রত্যাখ্যান করলো, এই সমস্ত। কিন্তু
একটি শিশু, একটি কিশোর, সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সে যখন যুবক হচ্ছে, যৌবন উত্তীর্ণ হচ্ছে, প্রবীণতার দিকে যাচ্ছে, সমস্ত প্রবীণতার যে বিস্তৃত যে সাম্রাজ্য তার বিস্তার হলো, তার যোগ্যতা দিয়ে বা অযোগ্যতা দিয়ে, সেই সাম্রাজ্যের চতুর্দিক পরবর্তীকালে আবার আস্তে আস্তে তার সীমা ছোট হতে থাকে, ছোট হতে 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 একটা বিন্দুতে এসে অপেক্ষা করতে থাকে কখন লয় এসে তার সঙ্গে দেখা করবে। তো সেই সব কথা আমরা কিন্তু কারোর জীবনচরিতে পাই না। সেই সব কথাগুলো কিভাবে লেখা যেতে পারে সেটা হয়তো আমরা জানি না। জীবনের সেই কথাগুলোকে লিখে উঠবার ভাষা আমাদের অনায়ত্ত। আসলে আমরা হয়তো জীবনকে চিনি না, বা জীবন আমাদেরকে চিনতে চায় না, বা জীবন আমাদেরকে নিয়ে নেহাত ছেলে খেলা করে। জীবন কিছু অপচয় করতে চায়, এবং সেই অপচয় করবার উপাদান হিসাবে আমাদের মতো মানুষজনগুলিকে সে তুলে নেয়, ছেলে খেলা করে। দেখুন না, কেউ গর্ভাবস্থাতেই মারা যায়, কেউ জন্মমাত্র মারা যায়, কেউ অকারণে মারা যায়, কেউ অল্প বয়সে মারা যায়, আবার কেউ মারা গেছে তথাপি জীবিত আছে। তার আত্মীয় স্বজন, পরিবারবর্গ, কাছের মানুষরা প্রত্যেকের কাছে সে অসহনীয় হয়ে উঠেছে। সে নিজের কাছেও নিজে অসহনীয় হয়ে উঠেছে, তার প্রিয়জনদের কাছেও সে অসহনীয় হয়ে উঠেছে। প্রত্যেকটা মানুষ যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই লোকটির জীবনের ইতি কখন হবে। এই যে একটা চরম বেদনাদায়ক ব্যাপার, মানুষের কাছে চরমভাবে অপ্রিয় হয়ে ওঠা অকারণে। কারণটা কি না, তার অতি বার্ধক্য, তার অতি জীবন, তার অতি অস্তিত্ব। দীর্ঘদিন ধরে সে একটা সময়কে, একটা স্থানকে, একটা কালকে, ওই সময় কাল একই হলো, একে সামান্য হলেও, কিছুটা হলেও, বিন্দুবৎ হলেও সে দখল করে আছে। সেই দখলটুকু ছেড়ে দিয়ে সে সরে গেলে পাশের মানুষগুলো আর একটু হাত পা ছড়িয়ে শুতে বসতে পারে। তো এইভাবে জীবন আমাদেরকে নিয়ে ছেলে খেলা করে, আমাদেরকে অসম্মান করে, কখনো কখনো কাউকে খুব সম্মানিতও করে, কখনো কখনো কাউকে খুব ভালোবাসাও দেয়, কখনো কখনো কাউকে খুব প্রাপ্তিতে ভরিয়েও তোলে। কিন্তু আমরা এটুকু ভাবি না যে সেটা শুধু সে দিল বলে আমরা পেলাম। আমার অর্জন করবার জন্য আলাদা কোনো অস্তিত্ব আমাকে দেওয়া হয়নি। জীবনকে অস্বীকার করে আমি কিছু অর্জন করব, জীবনকে অস্বীকার করে আমি কিছু বর্জন করব, সেই অধিকার আমাকে দেওয়া হয়নি। ধরুন কালকের দিনটা, গতকালকের দিনটা, গত পরশুর দিনটা, গত সপ্তাহের একটি দিন, গত মাসের একটি দিন, একটি নির্দিষ্ট দিন, একটি নির্দিষ্ট ক্ষণ। সেই সময়ে আপনি আশা করেছিলেন যে সেই যে গাছটা আপনি বহুদিন আগে গাছটিকে লাগিয়েছিলেন, তার অনেক সেবা যত্ন করেছেন, ক্ষণে ক্ষণে তাকে নিরীক্ষণ করেছেন, দেখেছেন, তার গায়ে হাত বুলিয়েছেন, গাছে জল দিয়েছেন, সূর্যের আলো যাতে ঠিক করে তার শরীরে এসে পড়তে পারে তার ব্যবস্থা করেছেন। সেই গাছটির ওই নির্দিষ্ট দিনে, ওই নির্দিষ্ট ক্ষণে
আপনাকে কিছু একটা বলবে বলে আপনি মনে করেছিলেন, কিন্তু সেই নির্দিষ্ট ক্ষণ, সেই নির্দিষ্ট কাল, সেই নির্দিষ্ট দিন, সেই নির্দিষ্ট মাস, সেই নির্দিষ্ট বছর, সেই নির্দিষ্ট জীবন পার হয়ে গেল। গাছটি কোনো কথাই বলল না, গাছটা বোবা রয়ে গেল। এই যে একটা বোবা গাছ, আপনি সারা জীবন ধরে একটি বোবা গাছের সঙ্গে সারা জীবন অতিবাহিত করলেন, এ কি আপনার জীবনের অংশ, নাকি জীবন নামক অন্য এক কোনো তৃতীয় পক্ষ একটি বোবা গাছকে আর আপনাকে নিয়ে একটি ছোট মাত্রার নাতি দীর্ঘ, অথবা ধরুনই না খুব বড় দীর্ঘ একটা ছায়াছবি বানালো, একটা কাহিনী বানালো আপনার উপস্থিতিতে, এবং সেই বোবা গাছটির তীব্র অনুপস্থিতি তা জনিত উপস্থিতি দিয়ে। তখন কোথায় জল কেমন করে প্রবাহিত হয়েছিল, তখন জল কার সঙ্গে কোন ভাষায় কথা বলছিল, তখন কোথায় জল কাকে কতটা পর্যন্ত ভিজিয়েছিল, তখন জল যাকে ভিজিয়েছিল, যতটা ভিজিয়েছিল, ভিজাবার আগে সে কি তার অনুমতি নিয়েছিল, বা যাকে সে ভিজাচ্ছিল সে কি জলকে ভেজাবার জন্যে, সেই রকমভাবে ভেজাবার জন্যে, সেই গোপনভাবে ভেজাবার জন্য আশকারা দিয়েছিল, উৎসাহিত করেছিল, সেগুলো আপনি জানতে পারেননি, কারণ আপনি তো সেই বোবা গাছটির মুখোমুখি। অথচ বোবা গাছটি আপনার মুখোমুখি নয়, বোবা গাছটি বোধহয় কারুরই মুখোমুখি নয়। বোবা গাছটি জানে না যে সে একটি গাছ এবং সে বোবা। এরকমই তো জীবন। এই রকম জীবন নিয়ে আমাদের সময় যাপন। একটা জায়গায় একটা বিন্দু থেকে একটা রেখার সৃষ্টি হয়, রেখাটা সরল রেখা হোক, বক্ররেখা হোক, সে শুরু হলো, কিছু দূর গেল, বক্ররেখা হলে সে এধার ওধার চারধার ঘুরে দেখে এলো, আর সরল রেখা হলে সে গোয়ারের মতো একটা নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে ধাবিত হলো। তারপর দুজনেই, বক্ররেখা এবং সরল রেখা দুজনেই কোথাও কিছু খুঁজে না পেয়ে হতাশ হয়ে একসময় কোথাও যেন ক্লান্ত হয়ে বসে পড়ল। এই তো জীবন। তা কি কারণে আমি এইসব কথা বলতে শুরু করেছিলাম ভুলে গেছি, আর এখন কোন কথা দিয়ে এই কথার ইতি করব সেটাও জানি না। তাই এইরকমভাবে যখন আমি কোনো কথা বলি, বলার প্রয়াস পাই, বলবার ইচ্ছে জাগে, এই ইচ্ছেগুলো অনেক সময় খুব তীব্রতার সঙ্গে আসে, খুব ইতিবাচকতার মধ্য দিয়ে আসে, যেন এগুলো বলতে পারলে যেন আমার ছাদের উপরটা এই শীতকালীন রঙিন ফুলে ভরে উঠবে, এরকম বোধ হয়। আবার কখনো কখনো এই যে বলতে চাওয়ার ইচ্ছেটা, এই ইচ্ছেটার ভেতরে অনিচ্ছের পরিমাণ অতিরিক্ত পরিমাণে থাকে। ধরুন ইচ্ছের পরিমাণ 2%, 4%, বাকিটা সবটাই অনিচ্ছের পরিমাণ। তাহলে এই এতটা অনিচ্ছেকে সরিয়ে ইচ্ছে কতটুকু নিজেকে প্রকাশ করতে পারবে? অনিচ্ছে তো চাইবে যে তার অনিচ্ছার সাম্রাজ্য বিস্তার করতে, এবং করেও তো। আজই যেমন করলো। আজ আমি যে কথা বলতে চেয়েছিলাম
যা আমি ভাবছিলাম, যে ছবিটি আমার মাথার ক্যানভাসে অঙ্কিত হচ্ছিল, সেটা তো আমি বলে উঠতে পারলাম না। বোধহয় বলা যায় না, বলার ভাষা বোধহয় আমাদের অনায়ত্ত। বলার ভাষা, বলার বাক্য, বলার পদ্ধতি আমাদের অনায়ত্ত। এমনকি এমনও হতে পারে যে যদি আমি বলেও ফেলি, যদি আপনি বলেও ফেলে উঠতে পারেনও, ভাষা যদি আপনার আয়ত্ত হয়েও থাকে, তাহলেও আমি বা আপনি শুনবার, সেটাকে শুনবার, আত্মীকরণ করবার ক্ষমতা থেকে অবশ্যই বঞ্চিত থাকব। কোথাও না কোথাও বঞ্চনা আমাদেরকে সমৃদ্ধ করার জন্য অত্যন্ত উঠে পড়ে ব্যস্ত থাকে। তাই প্রাপ্তি নিয়ে না ভেবে অপ্রাপ্তি ভাবি, আর অপ্রাপ্তিকে একটি বোবা গাছের মতো কল্পনা করি। সেই বোবা গাছটিকে আমি আমার ঈশ্বরী, আমার দেবী, আমার আরাধ্যা বানিয়ে সেই বোবা গাছটির কাছে আমি নতজানু হয়ে আমার সমস্ত আমিত্বকে একটি দেশলাই কাঠির আগুনে পুড়িয়ে ছাই করে দিতে চাই। নমস্কার।